নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা। তসলিমা নাসরিনের কলকাতায় ফেরা বিতর্কহীন থাকল না। এই বিতর্কের মূলে প্রধানত কবি জয় গোস্বামীকে নিয়ে ঘটে যাওয়া ঘটনা। সামনের সারির চেয়ারে বসেছিলেন জয় গোস্বামী। তাকে দেখতে পেয়ে তসলিমা মঞ্চে আসতে অনুরোধ করেন কবিতা পড়ার জন্য, কিংবা মঞ্চে এলে আসন গ্রহণ করার অনুরোধও হয়তো হতে পারত, কারণ জয় গোস্বামী বড় কবি। কলকাতার এখনকার জীবিত কবিদের মধ্যে তিনি কি সবার ওপরে? অনেকেই সেটা বলেন ও মানেন। হয়তো সেজন্যই তসলিমা তাকে সম্মান জানাতে মঞ্চে ডেকেছেন এবং তাদের পূর্ব পরিচয় ছিল। যেভাবে অতি দ্রুত চেয়ার ছেড়ে উঠে মঞ্চমুখী হয়েছেন কবি জয়, তাতে আমার মনে হয়েছে এই আহ্বান যেন পূর্ব নির্ধারিত ছিল, হঠাৎ তাকে ডেকে নেওয়া নয়। তসলিমা তাকে মঞ্চে ডাকবেন, তিনি যাবেন, তসলিমা তাকে সাদরে গ্রহণ করবেন, সেটা শেষ পর্যন্ত হলো না। রবীন্দ্র সদনে উপস্থিত দর্শক শ্রোতাদের একাংশের বিপুল বাধায়। সেই বাধা দেখে তসলিমা হকচকিয়ে গেলেন, বিড়ম্বিত বোধ করলেন। জয় গোস্বামী বাধ্য হয়ে তার আসনে ফিরলেন। সবার কাজ আরম্ভ হলো। তসলিমা নাসরিন তার যে লিখিত বক্তব্যটি পড়লেন, এক কথায় অপূর্ব। বহুকাল এমন তীক্ষ্ণ, নিরপেক্ষ ও শক্তিশালী বক্তব্য কোনো কবি সাহিত্যিকের কাছ থেকে পাইনি। আর পশ্চিমবঙ্গের কবি সাহিত্যিকদের, নামী কবি সাহিত্যিকদের বড় অংশই তো হচ্ছে এখন উচ্ছিষ্টভোজী হয়ে গেছেন। বাম আমলে বামেদের ছিলেন, তৃণমূল আমলে তারা তৃণভোজী হয়ে গেছেন। তসলিমাকে এজন্য প্রাণখোলা সাধুবাদ জানাই। এ পর্যন্ত বেশ ছিল, কিন্তু দেখলাম জয় গোস্বামীর ঘটনায় লেখিকা পরে বলেছেন এই ঘটনায় তিনি অপমানিত বোধ করেছেন। এটা বলে তিনি ঘটনাটিকে ওখানে শেষ হতে দিলেন না, টেনে নিয়ে গেলেন। তিনি অপমানের কথা নিজে না বললে বিষয়টিকে জয় গোস্বামীর গত 15 বছরের রাজনৈতিক চাটুকারিতা ও সাদা বাংলায় ধান্দাবাজির বিরুদ্ধে মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবেই দেখা হতো, আর এগোতো না। কিন্তু সেটা হলো না। তসলিমা নাসরিনের পরবর্তীকালে সময়ে দেয়া প্রতিক্রিয়া এবং বিভিন্ন মাধ্যমে জয় গোস্বামীর দেয়া কিছু বক্তব্যের জন্য। সুতরাং কিছু কাজ, কিছু প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের নামতেই হলো। বাংলার বিজেপি সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় তসলিমা 20 বছর পরে কলকাতায় ফিরতে পারলেন। এটা তসলিমা নিজেও স্বীকার করেছেন। অর্থাৎ পুরো অনুষ্ঠানে রাজ্যের নবগঠিত বিজেপি সরকারের উপস্থিতি ছিল সব জায়গায়, যদিও সেটা পরোক্ষে, কিন্তু অনুষ্ঠানের উদ্যোগ ছিল বেসরকারি। তসলিমার অপমানবোধের প্রশ্নই থাকতো না যদি জয় গোস্বামী ওই অনুষ্ঠানে না থাকতেন, তাই না? জয় গোস্বামীর গত 15 বছরের রাজনৈতিক চাটুকারিতা কোনো গোপন কথা নয়। আর পশ্চিমবঙ্গে জয় গোস্বামী নিশ্চিতভাবেই বর্তমানের সবচেয়ে নামী কবি, কিন্তু তিনি ছাড়া আর কোনো কবি নেই বাংলায়, তা তো নয়। জয় গোস্বামীর সামনের সারির আসন পেলে তার পাশে না হোক কাছাকাছি আসন তো পেতে পারতেন শ্রীজাত, সুবোধ, অরুণ মুখোপাধ্যায়রা। আমি অরুণ মুখোপাধ্যায় কবি শুধু নয়, তার একটি প্রবন্ধের বই সম্প্রতি প্রকাশ করেছে দেশ পাবলিশার্স। তারা প্রকাশ করেছে একটা ভারী সুন্দর একটা কবিতার বা প্রবন্ধের বই। কই তাদের কাউকে তো ডাকা হলো না। সমরেশ বসু এক জায়গায় লিখেছেন, বাঙালি ছেলের গোঁপ উঠলে সে কবিতা লিখবেই। সুতরাং বাংলায় কবির ফলন অজস্র। দেশ পত্রিকার পাতা উল্টালে, অন্যান্য লিটল ম্যাগাজিনের পাতা উল্টালে এত নতুন কবির নাম পাবেন, সেখানে অবাক হয়ে যাবেন। কিন্তু শুধু কবির কথা কেন বলবো,
গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক হিসেবে পরিচয় আছে তসলিমার। সেদিনের অনুষ্ঠানে কি শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, আবুল বাসার, তিলোত্তমা মজুমদারদের মতো কাউকে আমন্ত্রণ জানানো হয়েছিল? সম্ভবত না। কেন হয়নি? কেন জয় গোস্বামীকে শুধু আমন্ত্রণ এবং সামনের সারির আসন কেন থাকে? কে এই সিদ্ধান্ত নিয়েছিল? আমার প্রথম প্রশ্ন, জয় গোস্বামী কার আমন্ত্রণে এসেছিলেন? তসলিমা বলেছেন জয় গোস্বামীকে তিনি নাকি আমন্ত্রণ জানান। আর আবার জয় গোস্বামী তিনি TV9 পত্রিকায়, TV9 চ্যানেলে তিনি দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন উদ্যোক্তা ওসমান মল্লিক তার বাড়িতে এসে যখন তাকে আমন্ত্রণ জানাচ্ছেন ঠিক তক্ষুনি তসলিমা নাসরিনও তাকে ফোন করে বিশেষভাবে আমন্ত্রণ জানান। এটা জয় গোস্বামীর নিজের কথা। কি অদ্ভুত সমাপতন দেখুন। ওসমান সাহেব যখন তার বাড়িতে নিমন্ত্রণ জানাতে ঠিক তখনই তসলিমার ফোন। আচ্ছা, ওরা কি যুক্তি করে এসেছিলেন যে আমি ওই সময় যাব সেখানে, আপনি ঠিক তখন ফোন করবেন? বিশ্বাস করবেন কি না সেটা আপনার ব্যাপার, তবে আমার মনে হচ্ছে এটা একটা চুক্তিবদ্ধ ব্যাপার হয়েছে। কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কোনো অনুষ্ঠানে কাউকে আমন্ত্রণ জানাবার অধিকার কার? অনুষ্ঠানের যারা উদ্যোক্তা তারা আমন্ত্রণ করে, নাকি আমন্ত্রিতরা কাউকে আমন্ত্রণ করতে পারে? মনে রাখতে হবে অনুষ্ঠান তসলিমাকে নিয়ে হলেও উদ্যোক্তা একটি সংগঠন। তসলিমা সেখানে আমন্ত্রিত একজন মাত্র, আমন্ত্রিত, যদিও তাকে নিয়ে অনুষ্ঠান। তিনি বলছেন তিনি জয় গোস্বামীকে আমন্ত্রণ জানিয়েছেন, সুতরাং জয়ের অপমান তার অপমান। এর জবাবে একটা কথাই বলতে হয়, তসলিমা মহোদয়া, আপনি আপনার অধিকারের সীমা পেরিয়েছেন। আপনি শ্রদ্ধেয়া, কিন্তু আপনার একটা সীমারেখা আছে, সেটাকে আপনি ভাঙতে পারেন না। আপনি যদি জয় গোস্বামীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানাতে চান, সেই আমন্ত্রণটাও হওয়া উচিত ছিল উদ্যোক্তাদের মাধ্যমে। আপনি বলবেন উদ্যোক্তাদের, তারপরে বলবেন তারা জয় গোস্বামীকে। যদি তাদের আবার উদ্যোক্তারা মানে হয়তো সেটাই হয়েছে, সেজন্যই ওসমান সাহেব জয় গোস্বামীর বাড়ি যান পূর্ব নির্দিষ্ট সময়ে, আর সেই অনুযায়ী ফোন আসে জয়ের কাছে। কিংবা আদৌ ওই সময় তসলিমার কোনো ফোন আসেনি। জয় গোস্বামী মিথ্যে কথা বলেছেন, আর মিথ্যে কথা বলতে, বানিয়ে বলতে তার জুড়ি নেই। তসলিমা মহোদয়া, আপনি আরেকটি নিয়মও ভেঙেছেন। আপনি আমন্ত্রিত অতিথি, মঞ্চে কে থাকবে, কে আসবে, কে উঠবে, এটা ঠিক করা আপনার এখতিয়ার নয়। সুতরাং উদ্যোক্তাদের এড়িয়ে সম্পূর্ণ অনধিকার চর্চায় আপনি জয় গোস্বামীকে মঞ্চে আমন্ত্রণ জানিয়ে আপনি উদ্যোক্তাদের শুধু অপমান করেননি, অপমান করেছেন কলকাতার মানুষকে, কলকাতার প্রতিবাদী চেতনাকে, যারা একজোট হয়ে আপনাকে 20 বছর পরে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন, আর আপনি তাদের সেন্টিমেন্টকে গুরুত্ব না দিয়ে নিজেকে অপমানিত বোধ করেছেন, আবার সে কথা জোর গলায় প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, কে আপনাকে অপমান করেছে? কারণ আপনি অপমানিত হয়েছেন মানেই কেউ না কেউ আপনাকে করেছে, অপমানটা করেছে। সুতরাং কে আপনাকে অপমান করেছে? উত্তর একটাই, কলকাতার মানুষ, যারা আপনাকে অভ্যর্থনা জানিয়েছে। তাই তো দাঁড়ায় ব্যাপারটা, নয় কি? আপনি কি একবার জানার চেষ্টা করেছিলেন জয় গোস্বামীর ওপর মানুষের এত ক্ষোভ কেন? কবি সাহিত্যিকদের ওপর মানুষের একটা স্বাভাবিক শ্রদ্ধাবোধ আছে, কিন্তু এই কবিদের চিন্তাধারার পরিবর্তন সমালোচনার যোগ্য হলে, তাদের কোনো কাজ সমালোচনার যোগ্য হলে মানুষ মুখ খুলবেই। আর এটা হচ্ছে মানুষেরও অধিকার। আপনার দেশের, আপনার স্বদেশের প্রাক্তন স্বদেশ, সেই দেশের বিখ্যাত কবি তথা বাংলা কবিতার অন্যতম প্রধান পুরুষ হিসেবে আল মাহমুদকে গণ্য করা হলেও তার প্রগতিশীল অবস্থান থেকে ধর্মীয় রাজনৈতিক ভাবাদর্শের দিকে যখন তিনি চলে গেলেন, সেই চরম রূপান্তর মানুষ মেনে নেয়নি। সাহিত্যিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তার ওই রূপান্তর
ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। আর আল মাহমুদকে যদি বলা হয় তার উচ্চতা, তিনি এই জয় গোস্বামীর থেকে অনেক ওপরের কবি, কিন্তু তাকেও সমালোচনার মুখে দাঁড়াতে হয়েছিল। মানে এটা কি দাঁড়ালো? কবির কবিতা শুধু নয়, কবির রাজনীতিও পাঠকের নজরে থাকে এবং থাকবে। জয় গোস্বামী হয়তো বড় কবি, কিন্তু রাজনৈতিক ধান্দাবাজ, সুবিধাবাদী এবং অসংবেদনশীল মানুষ হিসেবেও কম নন। বাম আমলে বামপন্থী, তারপর টিএমসি আমলে মমতার পদসেবী, গত 15 বছরে বাংলায় চূড়ান্ত অনাচার হয়েছে, তার কলমে সেই যন্ত্রণার একটা ছবি কোথাও ফুটেছে, বেরিয়েছে? তা লিখলে চাকরি চলে যাবে যে। সেই কবিকে আপনি মঞ্চে ডাকছেন, মানুষ তো প্রতিবাদ করবেই। আপনি নিজেকে প্রতিবাদী বলেন, অথচ মানুষের এই প্রতিবাদের ভাষা আপনি বুঝলেন না। আবার বলছেন অপমানিত হয়েছেন। চমৎকার! কলকাতাকে অপমান তো আপনিই করলেন। এবার উদ্যোক্তাদের সম্পর্কে দুটো কথা। এটা ওসমান মল্লিকের ব্যক্তিগত প্রোগ্রাম নাকি একটি সংস্থার প্রোগ্রাম? মোহিত রায়, আপনি উত্তরটা দেবেন। যতদূর জানি একটি সংস্থার প্রোগ্রাম। কাদের আমন্ত্রণ জানানো হবে অনুষ্ঠানে, সেটা সংস্থার মিটিংয়ে আলোচনা করে কি ঠিক হয়েছিল? সেটাই তো হবার কথা। সেখানে জয় গোস্বামীকে আমন্ত্রণের সিদ্ধান্ত কি আপনারা নিয়েছিলেন? না হলে ওসমান মল্লিক নিশ্চয়ই নিয়েছিলেন, অথবা তাদের অনুমতি না নিয়েই, সিদ্ধান্ত না জেনেই ওসমান মল্লিক নিজের মতো করে চলে গেছেন জয়ের বাড়িতে। চটি চাটা বলে পরিচিত আর যেসব কবি সাহিত্যিক আছেন তাদেরও কেন আমন্ত্রণ জানালেন না? ওই যিনি ত্রিশূলের ওপরে কন্ডম পরিয়েছিলেন শ্রীজাত, তাকে কেন ডাকলেন না? জয় গোস্বামীর চেয়ে অনেক ওপরে নাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। তার পরিচিতি, তার প্রতিভা, তার লেখা তার ধারে কাছে যেতে পারে না জয় গোস্বামী। তাহলে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে কেন আমন্ত্রণ জানানো হয়নি? মমতার অনুগ্রহ শীর্ষেন্দু পেয়েছেন ঠিকই, তিনি আর যাই হোক, তিনি কিন্তু চটি চাটা নন এই জয় গোস্বামীর মতো। আর একটা কথা, জয় গোস্বামীর বিরুদ্ধে জনতা যখন মুখর, তখন অনুষ্ঠানের উদ্যোক্তাদের পক্ষ থেকে যে ব্যক্তি, সম্ভবত ওসমান মল্লিক, তিনি মাইক হাতে নিয়ে যেভাবে দিদি জয় গোস্বামীকে ডেকেছেন, দিদি সুতরাং আপনারা চুপ করুন, চুপ বলে তিনি ধমক দিচ্ছিলেন, এটা কলকাতার পক্ষে আর এক অপমান। ভাগ্য ভালো এটা নিয়ে গোলমাল সেদিন ছড়ায়নি, কিন্তু ছড়াতে পারত। ভদ্রলোক ভেবেছেন কি তসলিমা নাসরিন কি ভগবান, যিনি নিজের অধিকারের বাইরে গিয়ে তিনি যা বলবেন তাই মুখ বুজে মেনে নেবে বাংলার মানুষ? হ্যাঁ। তবে এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলবো, জয় গোস্বামী মঞ্চে উঠলে জনতার প্রশ্নবাণে তিনি অস্থির হয়ে যেতেন, সেটা জনতা করতে পারত, করলে আরও ভালো হতো, উলঙ্গ হয়ে যেতেন জয় গোস্বামী। কিন্তু তাতে কি হতো, মূল অনুষ্ঠানটা ভণ্ডুল হয়ে যেত। সেটা হয়নি, ভাগ্য। সবশেষে আর একটা কথা, তসলিমা খুব ভালো বলেছেন, কিন্তু তার একটা কথা খুব কানে বাজলো, অন্তত আমার তো বটেই, আমার মতো আরও অনেকের, আমি যাদের সাথে কথা বলেছি। তিনি শুভেন্দু সরকারকে কৃতজ্ঞতা জানালেন, তারপরে কি বললেন, আমি নিরাপত্তা প্রদান করি সরকারের প্রতি কৃতজ্ঞ, তবে কৃতজ্ঞতা মানে আনুগত্যের চুক্তি নয়। কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তা ভাবনা বন্ধক রাখিনি। এই কথাগুলো কি খুব সরল উক্তি, নাকি এর মধ্য দিয়ে বিজেপির থেকে নিজেকে দূরে রাখার একটা ঘোষণা তিনি ইচ্ছাকৃতভাবে করলেন? বিজেপি কি তাকে আনুগত্যের চুক্তি করতে বলেছিল? বিজেপি কি তাকে তার চিন্তাভাবনা বন্ধক রাখতে বলেছিল? বিজেপি কি তাকে বলেছিল যে বিজেপির মতাদর্শের প্রচার করতে বলেছিল? কি বলতে পারে না। বিজেপি এত ছোট পার্টি নয়, আর বিজেপির তসলিমা নাসরিনকে তার জন্যে এটা করেছে বটে, কিন্তু তসলিমা নাসরিনকে একেবারে যে বিরাট উচ্চতায় তোলা, বিজেপি সেটা তোলে না। বিজেপি তাকে অনুগত থাকতেও বলেনি, বলে তো নি
সেই প্রত্যাশাও জানায়নি, কিন্তু যেভাবে তসলিমা এই কথাটি বললেন তাতে যেন এমন একটা প্রশ্ন থেকে যায়, আসলে বিজেপি সরকার ভালো কাজ করলেও তার গায়ে হিন্দুত্ববাদের ছাপ দেখতে পান এই তসলিমা নাসরিনের মতো মানুষেরা। হিন্দুত্ব যে সংকীর্ণ কোনো ধর্মমত নয়, হিন্দুত্ব যে পরম সহিষ্ণু একটি ধর্মমত, হিন্দুত্ব যে একটি ওয়ে অফ লাইফ, জীবন দর্শন, এটা মানতে পাশ্চাত্য সেকুলার বিশ্বাসে বিশ্বাসী ওই বামপন্থী ঘরানার তসলিমা নাসরিনদের খুব অসুবিধে হয়। আর সেটা তার ব্যবহারে ও ভাষণে খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন তসলিমা নাসরিন। আসলে তসলিমা নাসরিনের পেছনেও আছে, মনে রাখতে হবে, ডিপ স্টেট। তিনিও কিন্তু একদিক দিয়ে ডিপ স্টেটের এজেন্ট। আর ডিপ স্টেট বিজেপিকে সহ্য করতে পারে না, সেটা স্পষ্ট করে জানিয়ে গেলেন তসলিমা, যাতে ডিপ স্টেটের গুড বুকে থাকতে তার কোনো অসুবিধে না হয়। প্রিয় দর্শক, আমার বিশ্লেষণের সঙ্গে কি আপনি সহমত? কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন ক্যালকাটা ডায়ালগস, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।